মা, ভাবি এসব কি কয়? কি হইছে? তোর শ্বশুর বৌমারে অনেক আজে বাজে কথা কইছে। কইছে কি যে বড় বৌমা যদি এই বাড়ি থাকে তাহলে উনি উনার মাইয়া নিয়ে যাইব গা। বিয়ার সময় যে টাকা পয়সা নিছস সব টাকা পয়সা দিতে কইছে। আরো একটা কথা কইছে, মা হইয়া কইতে আমার লজ্জা করতেছে। কইছে বৌমার সাথে তোর নাকি অবৈধ সম্পর্ক আছে। আমার আবার ঠিকই বলছে, রাশেদের লগে তার ভাবির ঠিকই সম্পর্ক আছে। তা যদি নাই থাকতো রাশেদের কেল্লিগে তার ভাবির প্রতি দরদ উতলায় পড়ে। আমার তো মনে হয় দেবর আর ভাবির অবৈধ সম্পর্কের কথা জানাই তার বড় ভাই হার্ট অ্যাটাক করে মরে গেছে। আল্লাহর দোহাই লাগে আশা, এত নোংর কথা আর কইও না। রাশেদ আর আমার মধ্যে কোনো সম্পর্ক নাই। রাশেদ আমার ছোট ভাইয়ের মতো। দুনিয়াতে দেবর ভাবি নাই নাকি তোমরাই খালি দেবর ভাবি? হ্যাঁ, এই বড় ভাই কারো থাকে না? বড় ভাই কারো মারা যায় না? আজকাল তো বড় ভাই মরে গেলে দেবররা ভাবির দিকে তাকাই দেখে না। হ্যাঁ, এই রাশেদ তোমার জন্য তো পাগল কেন? আর তোমার মেয়ের জন্য তো উতলা কেন? কারণটা কি? কয়টা কারণ আপনি জানতে চান? আমার বয়স যখন 6 বছর তখন আব্বা মারা যায়। ভাইয়ার বয়স তখন 12। ওই বয়সী ভাইয়া আমার আব্বার অভাব বুঝতে দেয় নাই। ভাইয়া কিন্তু আমার চেয়ে অনেক বেশি মেধাবী ছাত্র ছিল, কিন্তু হতদরিদ্র পরিবারের দুইজন তো একসাথে পড়ালেখা করা যাবে না। কাউরে না কাউরে তো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হইব। সেই দায়িত্বটা কাঁধে তুলে নিছিল আমার ভাই, আর আমার কাঁধে তুলে দিছিল পড়ালেখার দায়িত্বটা। তো ভাইয়া তো ওই ছোট্ট বয়সী মানুষের খেতে খামারে কাজ করা শুরু করলো, আর আমি ফুল বাবু এই স্কুলে যাই। এইভাবেই চলতেছিল আমগো দিন। যখন আমার মেট্রিক পরীক্ষার সময় হইলো তখন ভাইয়া ভীষণ অসুখে পড়লো। হায় রে জ্বর, হায় রে বমি, ঘরে ঠিক মতো ভাত নাই। আমার ফর্ম ফিল আপের টাকা আইব কোত্থেকে? ভাইয়া এটা টের পাইলো। ভাইয়া আমার কইলো টেনশন করিস না, আমি আছি না। ঠিকই পরের দিন ভাইয়া আমার হাতে ফর্ম ফিল আপের টাকাটা তুলে দিল। আমি তো ফর্ম ফিল আপ করলাম, কিন্তু সন্ধ্যা না হইতেই আমি টের পাইলাম ভাইয়ার খুব শখের টর্চ লাইটটা ভাইয়ের হাতে নাই। আমি ভাইয়ের কইলাম, ভাইয়া লাইটটা যে বিক্রি করে দিলা অন্ধকারে আলো পাইবা কই? ভাইয়া আমার কইল, আরে তুই টর্চ লাইটের আলো নিয়ে চিন্তা করস? আমি তো স্বপ্ন দেখি আমার ছোট ভাই এমন ভাবে আলোকিত হইব একদিন, যেই আলোয় আমগো অভাব দূর হয়ে যাইব, আমগো গ্রাম, আমগো সমাজ তথা আমগো দেশ আলোকিত হইব। আমার মধ্যেও জিদ চাইপা বসলো, যে কোনো মূল্যে ভাইয়ের এই আশা পূরণ করবো। আমিও দিন রাত পড়ালেখা করলাম, দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করলাম, কিন্তু যখন মাস্টার্স পরীক্ষা দিমু তখন দেখি আমার শরীর আমার কথা শুনতেছে না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমার জানাই দিল যে আমার 2টা কিডনি ড্যামেজ। আমার কিডনি আর কাজ করতেছে না। চোখে মুখে আমি অন্ধকার দেখা শুরু করলাম, কিন্তু হতাশ হইলাম না, কারণ জানি যে আশা দেখানোর মতো একজন তো এখনো বাইসা আছে। আমি ভাইয়েরা জানাইলাম, ভাইয়া আমার কাছে ছুটে গেল। ভাইয়া আমার তার মাথায় হাত রেখে শপথ করাইলো যে খবরদার এই কথা দুনিয়ার কাউরে কইতে পারবি না, এমনকি তোর ভাবিরও না, মারেও না, তারা কষ্ট পাইব। আমি সেই দিন দেখলাম একটা পুরুষ মানুষ কেমনে কান্না করতে পারে। ভাইয়া আমার জ্বরে ধরে যে কান্না করলো, ডাক্তারের কাছে পাগলের মতো ছুটে গেল। ডাক্তারে যে কইলো যে তার 2টা কিডনি খুইলা নিয়ে জানো আমার সুস্থ করা হয়, কিন্তু ডাক্তার তো সেটা শুনলো না। ডাক্তার সাপ সাপ জানাই দিল একটা কিডনি নেওয়া যাইব সর্বোচ্চ, তাও অনেক টাকা লাগবে অপারেশনের জন্য। ভাইয়া আবার গ্রামে ছুটে আসলো, দিক বিদিক ছুটতে শুরু করলো, মানুষের কাছে আত্মহত্যা শুরু করলো যে আমি ঢাকা শহরে ব্যবসা করবো, আমার টাকা ঋণ দেন। মানুষ তার নানান কথা শুনাইলো, নানান কথা কইলো, কিন্তু ভাইয়া কাউর আসল কথাটা কইলো না। টাকা নিয়ে যখন ভাইয়া ঢাকা গেল, অপারেশন থিয়েটারে ঢুকার আগে আমি ভাইয়ার হাত চাইপা ধরলাম, ভাইয়া এত বড় পাগলামি যে করতেছো, যদি তোমার কিছু হয়ে যায় ভাবি রেখে দেখবো, মুক্তার কি হইব? ভাইয়া আমার দিকে হাসে কইল, আমার কিছু হইব না, আর যদি হয় তুই পারবি না আমার শেষ স্মৃতিচিহ্ন দেখা রাখতে? জানেন আমার জবান দিয়ে কোনো কথা বাইরে এলো না। অপারেশন থিয়েটার থেকে তো আমি ভাইয়ের একটা কিডনি নিয়ে ঠিকই ফিরাইলাম। কিন্তু সারা জীবন অমানবিক পরিশ্রম করা, হাড় ভাঙা পরিশ্রম করা, ওই ক্লান্ত শরীর নিয়ে ভাইয়া আর ফিরাইলো না। ফিরাইলো ভাইয়া লাশ। এখন আপনারা কর, ওই ভাবির জন্য, ওই বাস্তির জন্য আমার কি করা উচিত?
আমার উচিত না ভাইয়ের কবরের সামনে যায় কোয়া যে ভাইয়া তুমি কবর থেকে উঠে আসো? ওই কবরে তো তোমার থাকার কথা না, ওই কবরে তো আমার থাকার কথা। তোমার তো এই দুনিয়ায় তোমার বউ সন্তান নিয়ে শান্তিতে বসবাস করার কথা। বলেন এই কথা আমার কর কথা না? আরে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে এইরকম একটা করে ভাই থাকে যারা সারা জীবন পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য কোনো কিছু চিন্তা না কইরাই কুলুর বলদের মতো কইরা যায়। তাদের ঋণ শোধ করার মতো ক্ষমতা বাংলার জমিনে এমন কোন মার সন্তান জন্মায় নাই যে শোধ করব। যেমন আমি পারি নাই, আমি পারি নাই আমার ভাইয়ের ঋণ শোধ করতে, আমি পারি নাই। রাশেদ, আমারে তুমি মাফ করে দাও। আমার আসলে অনেক বড় সৌভাগ্য যে আমি এমন একটা বাড়ির বউ হয়ে আইতে পারছি। আর আমার দুর্ভাগ্য আমি তোমার ভাইয়ের মতো একটা মানুষকে দেখতে পারলাম না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। আমি সবার সামনে আজকে কথা দিলাম আমি ভাবিরে আমার বোনের মতো করে দেখবো, আর এই বাতাসের আমার মেয়ের মতো করে দেখবো। আমি কথা দিলাম, আমার মাফ করে দাও। ভাবি আপনি তো আজকে জানলেন ভাই আসলে আমার কারণেই মারা গেছে। আর যে ঋণটা ছিল এইটা ভাইয়ার ঋণ ছিল না, ওই ঋণটা ছিল আমার। ভাবি আমার সেই ঋণ তো আমি পরিশোধ করতে পারছি, কিন্তু আপনার যে ক্ষতি আমি করলাম ভাবি, এই ঋণ আমি কেমনে শোধ করবো? ভাবি এই ঋণ আমি কেমনে শোধ করবো? তোমার আর কোনো ঋণ পরিশোধ করতে হইব না। তোমার ভাইয়েরা তুমি হারে হারে চিনতাম। তোমার যদি কিছু হইতো ওই মানুষটা এমনি তো বাঁচত না। এরকম একটা মানুষ আমার স্বামী আসছিল, এটাই তোমার সব থেকে বড় গর্বের। জানো আমি আর কিচ্ছু চাই না, আমি খালি আল্লাহর কাছে দোয়া করি আমার এই মাইয়াটা যাতে ওর বাপের আদর্শে বড় হইতে পারে, তোমার ভাইয়ের আদর্শে বড় হইতে পারে। আমি তো আমার ছেলেকে চিন্তাম, বাপ মরা থেকে ত্যাগ করে করে যাইছে সেটাও জানতাম, কিন্তু এত বড় শান্তি আমি জানতাম না। তুই তোর ভাইয়ের লেগে দোয়া কর। এই দুনিয়াতে তো মেলা কষ্ট পাইয়া গেছে, ওই দুনিয়ায় জান্নাত লাভ করে আর কি করে বসে গো। Lily, always beautiful. Available at Herland stores. New York, amp up the glam. Available at Herland stores.